নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষের কথা। আমি বিগত কয়েকদিন ধরে তোমাদের সাথে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস আলোচনা করছি। আজকে তার চতুর্থ পর্ব। এই পর্বে এসে আমরা কারিগরি শিল্পে দক্ষ কিছু মানুষের কথা জানব। তার আগে তোমাদের একটা কথা বলি, যেহেতু তোমাদের এমসিকিউ পদ্ধতিতে এই পরীক্ষা হবে, তার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে তোমাদেরকে বইটা খুঁটিয়ে পড়তে হবে। আজকে আমি তোমাদেরকে বেশ ভালোভাবে বুঝিয়ে দেব এই মানুষগুলোর জীবনী, তারা কেন বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত, এবং তারপর দেখিয়ে দেব যে বই থেকে তোমরা ঠিক কোন কোন জায়গাগুলোকে খুব ভালোভাবে মন দিয়ে পড়বে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাও। বেশি দেরি না করে শুরু করা যাক। আমরা আজকে যাদের যাদের কথা পড়ব তারা হলেন গোলকচন্দ্র নন্দী, শিবচন্দ্র নন্দী, সীতানাথ ঘোষ, মহেন্দ্রচন্দ্র নন্দী এবং রাজকৃষ্ণ কর্মকার। আমরা খুব অল্প অল্প করে পড়ছি। অল্প অল্প করে পড়লে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে, এবং তোমরাও যদি আমার সাথে পড়ো তাহলে আমি যখন সিলেবাস কমপ্লিট করব তখনই তোমাদের সিলেবাসও কমপ্লিট হয়ে যাবে, এবং আমি তারপর যে মক টেস্ট নিতে পারি সেই মক টেস্টগুলো তোমরা দিতে পারবে। আমি এক মাসের মধ্যে তোমাদের এই সাহিত্যের ইতিহাসের যে সম্পূর্ণ সিলেবাস সেটা কমপ্লিট করানোর চেষ্টা করব। তো আজকে আমরা প্রথমেই জানবো গোলকচন্দ্র নন্দী এই মানুষটি সম্পর্কে। দেখো, গোলকচন্দ্র নন্দী এমন একজন মানুষ যাকে তখনকার যুগে ভারতবর্ষের একজন দক্ষ ইঞ্জিনিয়ার বলা যেতে পারে। যে মানুষটি ইংরেজদের সহায়তা পেয়ে নিজেকে এত সুন্দরভাবে প্রমাণ করেছিলেন যে তাকে দক্ষ ইঞ্জিনিয়ার না বলে কোনো উপায় নেই। কেন বলছি সে কথা সেটা দেখো। দেখো, এখানে বলছে যে 1820 খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে প্রথম বাষ্পীয় ইঞ্জিন ভারতে এলে তার কার্যকারিতা নিরীক্ষণ করে অনুরূপ একটি ইঞ্জিন নির্মাণের অনুপ্রেরণা পান এই গোলকচন্দ্র নন্দী। তিনি সেখান থেকে এই ধরনের একটি ইঞ্জিন প্রস্তুত করেন। উইলিয়াম কেরির পরামর্শ অনুসারে গোলকচন্দ্রকে এগ্রি হর্টিকালচার সোসাইটির দ্বিতীয় বার্ষিক প্রদর্শনীর সময় সর্বসমক্ষে এই ইঞ্জিনটি পেশ করার অনুমতি দেওয়া হয়। তিনি কিন্তু কোনো বিদেশি সাহায্য ছাড়াই, বিদেশি উপকরণ ছাড়াই একটি ছোটখাটো ইঞ্জিন তৈরি করেন। সেটা কিন্তু এই 1820 বা তার আশেপাশের সময়ে দাঁড়িয়ে অভাবনীয় ছিল। এবং দেখো, 1828 সালে 16ই জানুয়ারি কলকাতা টাউন হলে প্রদর্শনী শুরু হলে গোলকচন্দ্র তার নির্মিত ইঞ্জিনটির সাহায্যে পাম্প চালান ও জল তোলেন। মডেলটি এই সোসাইটির প্রদর্শনীতে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়ীভূত না হলেও দেশজ সেই মডেলের উদ্ভাবনী দক্ষতা লক্ষ্য করে উৎসাহ দানের জন্য এটি প্রদর্শনীতে রাখা হয়। অর্থাৎ ভারতের মানুষের সামনে এটা দেখানো হয় যে আমাদের ভারতীয়রা বিদেশির সহায়তা ছাড়া একটা ইঞ্জিন প্রস্তুত করেছেন, যেটা তখনকার দিনে ভাবাই যেত না। গোলকচন্দ্রের কারিগরি দক্ষতার নিরিখে তাকে প্রথম ভারতীয় ইঞ্জিনিয়ার বলা অতিরঞ্জন নয়, অর্থাৎ তাকে বলাই যায় যে তিনি ভারতের প্রথম ইঞ্জিনিয়ার। আমাদের দেশে প্রথম বাষ্পীয় ইঞ্জিন তিনিই নির্মাণ করেন। ঔপনিবেশিক বাংলায় নানান রাজনৈতিক প্রতিকূলতা সত্ত্বেও গোলকচন্দ্রের বিস্ময়কর প্রতিভা স্ফুরণ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। তাহলে আমরা গোলকচন্দ্র নন্দীকে কেন মনে রাখছি? তাকে মনে রাখছি এই কারণে যে তিনি আমাদের ভারতবর্ষে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাণ করেন। তাহলে আমরা এই গোলকচন্দ্র নন্দী সম্পর্কে কি কি বিষয় মনে রাখবো? একটা জিনিস প্রথমে মনে রাখবো, সেটা হলো তিনি আমাদের ভারতবর্ষে প্রথম বাষ্পীয় ইঞ্জিন নির্মাতা। এবং দ্বিতীয় জিনিসটা মনে রাখবো যে 1828 সালের 16ই জানুয়ারি কলকাতা টাউন হলে গোলকচন্দ্র তার নির্মিত ইঞ্জিনটি প্রদর্শনীর সুযোগ পেয়েছিলেন। সালটা কত ছিল? 1828 এর 16ই জানুয়ারি। আর একটা জিনিস এখান থেকে মনে রাখবে যে 1820
খ্রিস্টাব্দে ইংল্যান্ড থেকে প্রথম বাষ্পীয় ইঞ্জিন ভারতবর্ষে এসেছিল। আচ্ছা, এরপর আমরা চলে যাব শিবচন্দ্র নন্দী। শিবচন্দ্র নন্দী সম্পর্কে আমরা জানবো। কি জানবো? শিবচন্দ্র নন্দী ছিলেন এমন একজন মানুষ যার প্রথাগত শিক্ষা সেভাবে না থাকলেও সেই মানুষটি একটি বিস্ময়কর জিনিস সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। কি সেই জিনিস? আজকে আমরা এই যে তোমাদের পড়াচ্ছি, তোমাদের আমরা দূর দূরান্তে যোগাযোগ করছি, তার যে প্রথম সূত্রপাতটা, সেই সূত্রপাতটা কিন্তু তিনি করেছিলেন। অবশ্যই তার সাথে আরো অনেক মানুষজন ছিলেন, কিন্তু ভারতীয় হিসাবে তিনি কিন্তু বেশ যথেষ্ট অবদান রেখেছেন এই কাজে। অর্থাৎ আমরা এই যে দূরাভাস, তুমি দূরে বসে আছো, আমি এখানে আছি, এখান থেকে কত দূর দূরান্তে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মানুষের সাথে আমরা এই যে যোগাযোগ করছি, সেটা তো আজকে সম্ভব হচ্ছে, তখন তো সম্ভব ছিল না। তখন টেলিগ্রাফের যে উদ্ভব সেটা কিন্তু এই শিবচন্দ্র নন্দীর হাত দিয়ে হয়েছিল। কোথায় হয়েছিল? কলকাতায়। সেটাই আমরা এখন জানবো। দেখো, শিবচন্দ্র নন্দী কি করেছিলেন? একটি বৈপ্লবিক ঘটনা ঘটেছিল। সেটি হলো কলকাতা থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত 80 মাইল দুর্গম দূরত্ব টেলিগ্রাফের তারে যুক্ত করা ছিল নিঃসন্দেহে এক বৈপ্লবিক ঘটনা। বোঝাতে পারছি তো? এই কাজটি তিনি করেছিলেন। দেখো, এখানে বলছে যে ভারতে টেলিগ্রাফ যন্ত্র ও পরিকাঠামো নির্মাণের দায়িত্বপ্রাপ্ত উইলিয়াম ও সৌনেসি ব্রুকের সহকারী হিসাবে তৎকালীন প্রেক্ষিতে আধুনিকতম দূরবার্তা প্রযুক্তি বিষয়ক গ্রন্থ ও পত্রিকা পাঠ করে নিজেকে নতুন দায়িত্বের জন্য তিনি প্রস্তুত করে তোলেন। অর্থাৎ একটা জিনিস খেয়াল করো যে ইংরেজরা আমাদের ভারতীয়দের ওপর হয়তো কিছু কিছু দায়িত্বভার দিয়েছিলেন, কিন্তু ভারতীয়রা নিজেদের স্বার্থে নিজেদের বুদ্ধি খাটিয়ে সেটাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন। এটার ফলে আমাদের ভারতবর্ষই এগিয়েছে। সেরকমই একটি কাজের সাথে শিবচন্দ্র নন্দী যুক্ত হয়েছিলেন। এবার দেখো, শিবচন্দ্র নন্দী কিন্তু প্রথম জীবনে টাকশালে সামান্য কর্মচারী হিসাবে জীবন শুরু করেছিলেন। আচ্ছা, এরপর দেখো বলছে যে সেই সময় যখন এই কলকাতা থেকে ডায়মন্ড হারবারের যে পথে টেলিগ্রাফের তার ফেলা হলো, সেই সম্পর্কে তখনকার দৈনিক পত্রিকাতে একটি লেখা প্রকাশিত হয়েছিল। কি সেই লেখা? সেই লেখাটি হলো সাংবাদিক হেমেন্দ্র প্রসাদ ঘোষ মাসিক বসুমতী পত্রিকায় প্রকাশিত একটি নিবন্ধে লিখেছিলেন, দীর্ঘ 80 মাইল লাইনের এক প্রান্তে ডায়মন্ড হারবারে শিবচন্দ্র, আর এক প্রান্তে কলকাতায় ওসেওনেসি, লর্ড ডালহৌসি ও কয়েকজন ইংরেজ রাজকর্মচারী নির্দিষ্ট সময়ে ডায়মন্ড হারবার হইতে শিবচন্দ্র সাংকেতিক বার্তা প্রেরণ করিলেন কলিকাতায়। তাহা পাওয়া গেল। সাফল্যে অভিভূত বড়লাট লর্ড ডালহৌসি স্বয়ং সাংকেতিক ধ্বনি করিয়া সফল সাধন শিবচন্দ্রকে অভিনন্দিত করিলেন। সে দিনটি স্মরণীয়, কিন্তু সেটা যে ঠিক কবে সেটা জানা যায়নি। শতবর্ষ পরে টেলিগ্রাফ বিভাগ কলকাতা থেকে ডায়মন্ড হারবারের পথে মৃত্তিকা খনন করিয়া শিবচন্দ্রের প্রতিষ্ঠিত সেই লাইনের সন্ধান পাইয়াছেন। অর্থাৎ সেটা যে সত্যি সত্যি হয়েছিল সেটার প্রমাণটা আমরা পেয়েছি, কিন্তু এক্স্যাক্ট ডেটটা কবে সেটা আমরা কেউ জানতে পারিনি। তো এখানে আরেকটা জিনিস তোমরা খেয়াল রাখবে যে যখন শিবচন্দ্র এই কাজটি করেছিলেন তখন বড়লাট ছিলেন লর্ড ডালহৌসি। এরপরে কি হয়, ব্রিটিশ সরকার শিবচন্দ্রকে রায় বাহাদুর উপাধি দেন এবং ইন্সপেক্টর ইনচার্জ নিযুক্ত করেন। এরপর যেটা হলো সেটা হচ্ছে শিবচন্দ্র যতদিন এরপর বেঁচে ছিলেন ততদিন কিন্তু এই একটা জিনিসের উপরেই তিনি কাজ করে গেছেন, সেটাকে কত সহজভাবে মানুষজনের মধ্যে আরো পৌঁছে দেওয়া যায়, গ্রামাঞ্চলে কি করে টেলিগ্রাফ পৌঁছে দেওয়া যায়, সেই কাজটা তিনি করতে চেয়েছিলেন। তাই সহজলভ্য কোনটা হবে সেটা ভাবতে গিয়ে তার মাথায় এসেছিল ধাতব যে রড, সেই ধাতব পাইপের বদলে তাল গাছের গুঁড়ি ব্যবহার করে স্বল্প ব্যয়ে তিনি গ্রামাঞ্চলে এই টেলিগ্রাফের তার পৌঁছে দিতে চেয়েছিলেন। এছাড়াও তিনি আরো একটি কাজ করেছিলেন, সেটা হচ্ছে ইনসুলেটর হিসাবে বটের আঠা ব্যবহার করার পরামর্শ দিয়েছিলেন ইঞ্জিনিয়ারদের। বিলেতি ইঞ্জিনিয়াররা এতে কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে এও সম্ভব। আসলে আমাদের চারপাশের প্রকৃতিতে এমন কিছু কিছু
আছে যেগুলোর ব্যবহার আমরা নিজেরাই জানি না। যেমন কত গাছপালা, কত কিছু থেকে আমরা প্রাকৃতিকভাবে ঔষধ তৈরি করতে পারি। সেই ঔষধ আমরা সেটা হয়তো মেডিসিন যেভাবে প্রসেস করে তৈরি হচ্ছে সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা তো এমনিতেও জানি যে তুলসী পাতা, তাছাড়া ঘৃতকুমারী যেটাকে আমরা অ্যালোভেরা বলি, এই বিভিন্ন জিনিস থেকে তো আমরা ওষুধ পাই, বিভিন্ন কাজে আমাদের লাগে। সেরকমই বটের আটাকে ইনসুলেটর হিসেবে ব্যবহার করা, এটা কিন্তু বিলেতি ইঞ্জিনিয়ারদের কাছে একটা চমকপ্রদ বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এখানে শেষ লাইনটা কিন্তু খুবই দুঃখের। সেটা কি? বড়বাজারে শিবুনন্দী নামে একটি গলি ছাড়া, সংকীর্ণ রাস্তা ছাড়া বর্তমানে যোগাযোগ ব্যবস্থার পথিকৃতের আর কোনো স্মৃতিচিহ্নই চোখে পড়ে না। এটা তো খুব সত্যি কথা। আমরা এইটা পড়ার আগে শিবচন্দ্রের নাম কজন জানতাম, অথচ আমরা যে মাধ্যমে আজকে আমি তোমাদের পড়াচ্ছি সেই মাধ্যমটাই তৈরি হতো না যদি এই কাজগুলো তারা আগে আগে না করে যেতেন। হয়তো হতো আরো 10 বছর, আরো 100 বছর, আরো কত বছর পর হতো। তারা এই কষ্ট করে গেছেন বলে তাই আজকে আমরা তার সুফল ভোগ করছি। তো এই কারণেই এই মানুষগুলোকে মনে রাখাটা খুব জরুরি। এরপর আমরা চলে যাব সীতানাথ ঘোষ। এই মানুষটির সম্পর্কে আমরা জানব। কে এই সীতানাথ ঘোষ? সীতানাথ ঘোষের কথা বললেই প্রথমে আমাদের জানতে হবে যে স্বদেশী আন্দোলন ও স্বদেশী শিল্প, অর্থাৎ যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে, যখন স্বদেশী জিনিসপত্রের খুব চাহিদা বাড়ছে, যে আমরা বিলেতি জিনিস বর্জন করছি, স্বদেশী জিনিস ব্যবহার করব, সেই সময় এই মানুষগুলোর উদ্ভব। সেই সময় এই মানুষগুলো বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করছেন, বিভিন্ন জিনিস তৈরি করছেন, যেগুলো আমরা বিলেতি জিনিস ব্যবহার না করে স্বদেশী জিনিস হিসাবে ব্যবহার করতে পারি। এখানে সীতানাথ ঘোষ এদের গুরুত্ব। তিনি স্বদেশী শিল্পের সাথে যুক্ত ছিলেন এবং ঠাকুর বাড়িতে, অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে নানান ধরনের যন্ত্রপাতি সহযোগে বিজ্ঞানের বিবিধ পরীক্ষা নিরীক্ষা প্রদর্শন করতেন। তারই প্রভাবে বালক রবীন্দ্রনাথ বিজ্ঞানের প্রতি উৎসুক হয়ে ওঠেন। বস্ত্র বয়ন যন্ত্রের আবিষ্কর্তা হিসাবে তিনি হিন্দু মেলা ও জাতীয় মেলার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট। বস্ত্র বয়ন অর্থাৎ কাপড় বোনা। জাতীয় মেলার প্রকাশ্য অধিবেশনে তিনি বিজ্ঞান ও বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার প্রসঙ্গে বহু বক্তৃতা দিয়েছেন। ব্যবহারিক বিজ্ঞানের গবেষণায় তিনি ভারতবাসীর কাছে পথ প্রদর্শক স্বরূপ। ব্যবহারিক বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারি, সেই কাজে তিনি ভারতবাসীকে পথ নির্দেশ করে দিয়েছিলেন। তত্ত্ববোধনী পত্রিকাতেও তার গবেষণা সংক্রান্ত আলোচনা প্রকাশিত হয়েছে। তিনি জাতীয় সভায় বিদ্যুৎ সম্পর্কিত আকর্ষণীয় বক্তৃতা দেন। কত সালে? 1871 জাতীয় সভায় বক্তৃতা দিচ্ছেন। কি সম্পর্কে? বিদ্যুৎ সম্পর্কে। পরবর্তীকালে বৈদ্যুতিক চিকিৎসার সাহায্যে দুরারোগ্য ব্যাধি নিরাময়ের ক্ষেত্রেও তিনি খ্যাতি অর্জন করেন। তার প্রথম বক্তৃতার পর 24শে মার্চ 1870 খ্রিস্টাব্দে অমৃতবাজার পত্রিকায় তার সৃষ্ট যন্ত্রাদির সুখ্যাতি করা হয়। কি কি তার সৃষ্ট যন্ত্রাদি ছিল? এয়ার পাম্প, এয়ার ইঞ্জিন ইত্যাদি। দেখো, এটাও মনে রাখার যে 1870-এর 24শে মার্চ অমৃতবাজার পত্রিকা, অর্থাৎ যেটা আমরা বর্তমানে জানি আনন্দবাজার পত্রিকা, সেই পত্রিকাতে তার তৈরি যন্ত্রের সুখ্যাতি করা হয়েছিল। এয়ার ইঞ্জিন এবং এয়ার পাম্প এইগুলির সুখ্যাতি করা হয়েছিল। তাহলে সীতানাথ ঘোষ একজন আদ্যপান্ত স্বদেশী শিল্পে প্রস্তুতকারী মানুষ ছিলেন। স্বদেশী জিনিসপত্র তিনি তৈরি করার চেষ্টা করেছিলেন এবং বৈদ্যুতিক চিকিৎসার সাহায্যে কিভাবে দুরারোগ্য ব্যাধি নিরাময় করা যায় তার ব্যবস্থাও তিনি করেছিলেন। এরপর আমরা যার কথা পড়ব তিনি হলেন মহেন্দ্রচন্দ্র নন্দী। এই মানুষটি সম্পর্কে বলার আগে একটু বলি, তোমরা যারা আমার আগের পর্বগুলি করেছো তারা জানো যে আমরা মহেন্দ্রলাল সরকার সম্পর্কে পড়ে এসেছিলাম, যে মানুষটি অ্যালোপ্যাথি চিকিৎসা করতেন এবং সেই অ্যালোপ্যাথি চিকিৎসায় বিশ্বাসও করতেন, কিন্তু পরবর্তীকালে তিনি তার বন্ধু বান্ধব সবার কাছে কথা শুনে এবং তাদের অনুপ্রেরণায় হোমিওপ্যাথি চিকিৎসা করতে শুরু করেন এবং হোমিওপ্যাথিতে এত পরিমাণে বিশ্বাস জন্মায় যে তিনি হোমিওপ্যাথিতে শেষ জীবন পর্যন্ত ভরসা করেছিলেন।
এই মহেন্দ্রচন্দ্র নন্দীও ঠিক সেরকমই একটি মানুষ, যিনি পাশ্চাত্য চিকিৎসা ব্যবস্থায় তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন, চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করেছিলেন, পাশ্চাত্যের যে শিক্ষা, কিন্তু তারপরে তিনি হোমিওপ্যাথির উপর ভরসা করেন এবং হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন। এমনই তিনি হোমিওপ্যাথির উপর ভরসা করতে শুরু করেন যে তাকে হোমিওপ্যাথিতে ধন্বন্তরীও বলা হতো। এবার আমরা দেখব মহেন্দ্রচন্দ্র নন্দীর আরো কি কি কৃতিত্ব আছে। তিনি যে শুধু চিকিৎসক ছিলেন তা নয়, এখানে দেখব যে তিনি ঠিক কি কি তৈরি করতেন এবং এই স্বদেশী আন্দোলনের জন্য তিনি কি কাজ করেছিলেন। কলকাতা মেডিকেল কলেজের কৃতি ছাত্র ছিলেন, ঢাকা মেডিকেল স্কুলের শিক্ষক ছিলেন এবং কিংবদন্তি চিকিৎসক মহেন্দ্রচন্দ্র নন্দী পাশ্চাত্য চিকিৎসা শাস্ত্রে সুশিক্ষিত হলেও মহেন্দ্রলাল সরকারের মতো হোমিওপ্যাথি চিকিৎসাতে খ্যাতি লাভ করেন। এরপর দেখো এখানে বলছে যে নিরোধ সিং চৌধুরী তার বিখ্যাত গ্রন্থ অটোবায়োগ্রাফি অব অ্যান আননোন ইন্ডিয়ানে মহেন্দ্রচন্দ্র নন্দীর কথা বলেছেন। চিকিৎসক হিসাবে তার খ্যাতি ছিল দেশ জোড়া, তার চিকিৎসা ছিল স্বদেশী ও বিজ্ঞানমুখী। এবার দেখো তিনি এরপর যেটা বলছেন যে তিনি কিন্তু চিকিৎসায় যথেষ্ট নামডাক ছিল তার চিকিৎসা শাস্ত্রে, কিন্তু চিকিৎসা শাস্ত্র ছাড়াও তিনি আর কি কি করেছিলেন। তিনি চিকিৎসা ছাড়াও দেশলাই সহ ক্ষুদ্র শিল্প তৈরির কারখানা খোলেন। তিনি 1888 সালে নিজের গ্রাম কালীকচ্ছে 8 বিঘা জমি জুড়ে একটি লোহার কারখানা স্থাপন করেন। অর্থাৎ এই যে দেশলাই সহ ক্ষুদ্র শিল্প তৈরির কারখানা তিনি তৈরি করছেন, সেটা কাদের জন্য? দেশীয় মানুষদের জন্য। দেশীয় মানুষরা তৈরি করছে, তারা যাতে স্বনির্ভর হতে পারে সেই চেষ্টা তিনি করছেন। এখানে তৈরি হাত দা, বাট, সুপারি কাটার জাতি ইত্যাদি, বটি, সুপারি কাটার জাতি ইত্যাদি বিখ্যাত ছিল। স্থানীয় তাঁতি ও কর্মকারদের সমবায়ে উদ্বুদ্ধ করেন মহেন্দ্রচন্দ্র। হিন্দু মেলায় নিজের কারখানায় তৈরি কাপড় ও দেশলাই প্রদর্শন করে তিনি উচ্চ প্রশংসিত হন। তার তৈরি লেখার কালি কলকাতার বাজারে রায় ব্রাদার্স ইঙ্ক নামে বিক্রি হতো। এটা খুব ইম্পর্টেন্ট। মহেন্দ্রচন্দ্র নিগৃহীতা অবহেলিতা নারীদের শিক্ষার মাধ্যমে স্বনির্ভর, আধুনিক, প্রগতিশীল করে তুলতে চেয়েছিলেন। বিদেশ থেকে আধুনিক যন্ত্র এনে তাঁত, ম্যাচ ও প্লাইউড তৈরির শক্তি চালিত যন্ত্র নিজের বাড়িতে বসিয়ে স্থানীয় লোকেদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। মহিলাদেরও এতে নিযুক্ত করেন, যেটা সেই সময় দাঁড়িয়ে খুব দরকার ছিল। স্বদেশী আন্দোলন হচ্ছে, যেখানে বিদেশি দ্রব্য বর্জন করা হচ্ছে, সেখানে ভারতীয়রা নিজেদের জন্য নিজেরা কিছু কাজ করবে, স্বনির্ভর হবে, এটাই তো সব থেকে বড় কথা। আর সেই কাজে সবার আগে ভূমিকা নিয়েছিলেন এই মহেন্দ্রচন্দ্র নন্দী। কৃষকদের সমবায় আন্দোলনের শরিক হবার আহ্বান জানান। উন্নত চাষ, যন্ত্র নির্মাণ, উন্নত বীজ ও গবাদি পশুর উন্নতি সাধনে গোয়ালাদেরও সমবায়ে নিয়ে আসেন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থে এই স্বদেশী শিল্পোদ্যোগীর বস্ত্র নির্মাণের কথা উল্লেখিত হয়েছে। তাহলেই দেখো যে মহেন্দ্রচন্দ্র নন্দী তৎকালীন সময়ে স্বদেশী আন্দোলনের সাথে যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন তারা তো ছিলেনই, তার পাশাপাশি এই মানুষগুলো নিজেদের ঠিক যতটুকু স্বার্থ, যতটুকু সামর্থ্য, সেইটা দিয়েই চেষ্টা করেছেন ভারতবাসীর পাশে থাকার। এই কারণে সেই মানুষগুলোর নাম উল্লেখযোগ্য। সেই মানুষগুলো ভারতবাসীর পাশে সেই সময় কতটা পাশে দাঁড়িয়েছিলেন, কতটা পাশে থেকেছিলেন, এটা কিন্তু খেয়াল করার বিষয়। তারা স্বদেশী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত না হলেও পরোক্ষভাবে যুক্ত, এটা কিন্তু বলাই যায়। এরপর আমরা যে মানুষটির কথা বলবো তিনি হলেন রাজকৃষ্ণ কর্মকার। কর্মকার অর্থাৎ কামার, যিনি লোহার জিনিসপত্র বানান। এখন স্বর্ণকার যারা, তাদেরকেও আমরা কর্মকার বলে থাকি। তো অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র যারা বানান, যন্ত্রপাতি তৈরি করেন যারা, তাদেরকে আমরা বলে থাকি। দেখো এই রাজকৃষ্ণ কর্মকার তিনি কোনো প্রথাগত শিক্ষা অর্জনের দিকে যাননি, তার পিতার পক্ষে সম্ভব ছিল না এই প্রথাগত শিক্ষা তাকে দেওয়ার। কিন্তু তিনি কি করেছিলেন দেখো, তিনি ছোটখাটো বিভিন্ন কারখানায় কাজ করতেন এবং সেই বিভিন্ন যন্ত্রের কাজ হাতে কলমে করার দক্ষতা অর্জন করেন। মাত্র 17 বছর বয়সে শিবপুরের আক্কার কোম্পানিতে জাহাজ, রেলওয়ে ইঞ্জিন, বয়লার, সেতুর কলকবজা মেরামতির কাজ অতি দ্রুত শিখে তিনি
আকর্ষণ করেন এবং তাকে অনুবীক্ষণ, জরিপ ও অন্যান্য গাণিতিক পরিমাপের যন্ত্র ইত্যাদি সূক্ষ্মতার কাজে দায়িত্ব দেওয়া হয়। অর্থাৎ প্রথাগত শিক্ষা থাকলেই যে সবসময় সবটা হয় তা কিন্তু হয় না। তিনি হাতে কলমে কাজ শিখেছিলেন, তিনি ছোট থেকেই যেখানে যেখানে কাজ করতেন সেখান থেকেই অভিজ্ঞতা অর্জন করেছিলেন এবং সেই অভিজ্ঞতাকে তিনি বাস্তবে কাজে লাগিয়েছিলেন। পলতার জলকল, ঘুষুরির চটকল, বালির কাগজ কল ইত্যাদির পাশাপাশি তাকে কাশীপুরে গোলা বারুদ ও বন্দুক তৈরির কারখানা ও টাকশালে মুদ্রা তৈরির কাজে অর্থ সংগ্রহের সুযোগ দেওয়া হয়। অল্প বয়সে বিপুল অভিজ্ঞতা সঞ্চয় করে রাজকৃষ্ণ সিমলা পাহাড়ের কাছে কসৌলিতে 6 অশ্বশক্তি সম্পন্ন বাষ্পীয় বয়লার স্থাপন করে একযোগে 3টি বেকারি চালানোর পরিষেবা ও পরিকাঠামো তৈরি করেন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখবে। আমি মার্ক করে দিচ্ছি, এই অংশটা একটুখানি ভালো করে তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপর দেখো, এরপর যেটা আসছে সেটা হলো এটা 1 নম্বর। 2 নম্বর কাজ তিনি কি করেছিলেন, এরপর তার ডাক আসে নেপালের রাজদরবার থেকে। নেপালের রাজদরবার থেকে ডাক আসে 1869 সালে। 5 জন সহকারীকে নিয়ে নেপালে গিয়ে রাজকৃষ্ণ কি করেন, নেপালের টাকশাল ও গোলা বারুদ তৈরির কারখানার বিস্ময়কর উন্নতি সাধন করে আসেন। কাবুলের, এবার 3 নম্বর কি, 2 নম্বর তো হয়ে গেল, 3 নম্বর হলো কাবুলের আমিরের ডাকে সেখানে রেল লাইন পাতার কাজ তিনি করেন। তাহলে 3টে কাজ করলেন। কি কি সেই 3টে কাজ? একটা হচ্ছে সিমলা পাহাড়ের কাছে কসৌলিতে 6 অশ্বশক্তি সম্পন্ন বাষ্পীয় বয়লার তৈরি করলেন, 3টি বেকারি যাতে একসাথে চালানো যায়। 2 নম্বর কাজ করলেন নেপালের রাজদরবারে গিয়ে সেখানে টাকশাল ও গোলা বারুদ তৈরির কারখানার বিস্ময়কর উন্নতি সাধন ঘটালেন। আর 3 নম্বর হলো কাবুলের আমিরের ডাকে সেখানে রেল লাইন পাতার কাজেও তিনি সাহায্য করলেন। এরপর তিনি পুনরায় নেপালে ফিরে আসেন। বাকি জীবন অতিবাহিত হয় বৈদ্যুতিক আলো এবং রাইফেল নির্মাণের প্রচলিত পদ্ধতির আধুনিকীকরণের কাজে। শোনা যায় তিনি উন্নত মানের দেশি পিস্তল এমনকি মেশিনগান জাতীয় একটি আগ্নেয়াস্ত্র নির্মাণের কাজেও বহু দূর অগ্রসর হয়েছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রথাগত শিক্ষাটাই বড় নয়, অভিজ্ঞতা সঞ্চয় করে করে তিনি যে কাজে ব্রতী হয়েছিলেন সেই কাজে আমৃত্যু নিয়োজিত ছিলেন। এই হলো আমাদের রাজকৃষ্ণ কর্মকারের জীবনী। তাহলে আমরা আজকে যে 5 জন মানুষের কথা পড়লাম, জানলাম, সেই 5 জন মানুষই কিন্তু দেখো কারিগরি শিল্পে বিশেষভাবে দক্ষ হয়েছিলেন। কারো প্রথাগত শিক্ষা ছিল, কারো প্রথাগত শিক্ষা ছিল না, তবুও তারা নিজ নিজ গুণে আমাদের সামনে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তাদের কাজের মাধ্যমে। কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পরবর্তী দিনে আসছি আরো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।